এরপরে তোমাদের নেক্সট যে অংশটা সিলেবাসে আছে সেটা হলো কঠিন দ্রবণের প্রকারভেদ বা সলিড সলিউশনস। ঠিক আছে, এখন কঠিন দ্রবণ কি? কঠিন দ্রবণ মানে হচ্ছে যেমন ধরো ধাতু সংকর, মানে যেখানে কঠিন অবস্থায় দুই বা তার বেশি কঠিন মৌলের সমসত্ব মিশ্রণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, যেমন ধরো তোমার পিতল হচ্ছে তোমার তামা এবং দস্তা, মানে কপার এবং জিঙ্কের ধাতু সংকর। তারপরে ধরো ব্রোঞ্জ মানে হচ্ছে তোমার তামা এবং টিন, তার ধাতু সংকর। তাই তো, এইগুলো সবই হচ্ছে কিন্তু সলিড সলিউশনসের উদাহরণ। এখন কঠিন দ্রবণের দুটো টাইপস আমরা দেখতে পারি। তোমরা যদি একটু প্রথমের ছবিটা দেখো, প্রথমের ছবিতে দেখো কি দেখতে পাচ্ছ না, এই ক্ষেত্রে এই যে ব্ল্যাক যেগুলো দেখিয়েছি এগুলো সব হচ্ছে এক একটা দ্রাবক পরমাণু। দ্রাবক পরমাণু মানে এখন ধরো একটা ধাতু সংকরের দ্রাবক পরমাণু কোনটাকে আমরা চিহ্নিত করি না, সাধারণত যেটার প্রাচুর্যতা বেশি থাকে। যেমন ধরো তোমার পিতলের ক্ষেত্রে কপার এবং জিঙ্কের মধ্যে কপারের পার্সেন্টেজ বেশি, তাই কপারকে তুমি দ্রাবক রূপে ধরতে পারো। তাই তো, তাহলে এই রকম যখন কোনো একটা কঠিন পদার্থে দেখো এইগুলি সব হচ্ছে দ্রাবক পরমাণু দেখতে পাচ্ছ। এইখানে মাঝখানে একটা দ্রাবক পরমাণুকে সরিয়ে মানে প্রতিস্থাপন করে একটা দ্রাব পরমাণু এসে বসেছে। এবং এই ক্ষেত্রে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে দ্রাবক এবং দ্রাবমৌলের কিন্তু দ্রাবক এবং দ্রাবমৌলের পরমাণু বা আয়নগুলোর আকার দেখো প্রায় কিন্তু সমান, তাই না? তাই এই ক্ষেত্রে অর্থাৎ যেই ক্ষেত্রে দ্রাবক মৌলের পরমাণু বা আয়নগুলো দ্রাবমৌলের পরমাণু বা আয়নগুলো দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে কঠিন দ্রবণ তৈরি করে, সেগুলোকেই বলা হয় প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। যেমন ধরো তোমার ব্রোঞ্জ বা পিতল, এগুলো সবই হচ্ছে কিন্তু এই জাতীয় এক্সাম্পলের মধ্যে পড়ে। নেক্সট আরেক রকম আমরা কি দেখতে পারি দেখো, এই ক্ষেত্রে দ্রাবক পরমাণুগুলোর আকার বেশ বড়, তাই না? এবং এই দ্রাবক পরমাণুগুলো যখন কোনো একটা ধরো কেলাস জালক, মনে করো ধরো এটা একটা কেলাস জালক, এই কেলাস জালকের মধ্যে যখন কোনো আমি একটা ধাতু সংকর তৈরি করব, তখন এই কেলাস জালকের মধ্যে যে দ্রাবক পরমাণু সেইগুলোর মধ্যেকার যে ফাঁকা স্থান, অর্থাৎ কিনা মধ্যেকার ফাঁকা স্থান মানে কি বলছি না, দ্রাবক মৌলের কেলাস জালকে উপস্থিত এই পরমাণুগুলোর মধ্যেকার যে ফাঁকা অংশ, সেখানে দেখো দ্রাবমৌলের যদি পরমাণুগুলো অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে যে কঠিন দ্রবণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় অন্তঃস্থানিক। যেহেতু অন্তঃস্থানে অবস্থান করেছে, দ্রাবক মৌলের পরমাণুগুলোর অন্তঃস্থানে অবস্থান করেছে, তাই অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। এই ক্ষেত্রে দেখো যেটা ইন্টারেস্টিং জিনিস, তার মানে দ্রাব পরমাণু যেগুলো অবস্থান করে ইন্টারস্টিশিয়াল পজিশনে বা অন্তঃস্থানিক স্থানে, অতি অবশ্যই দ্রাবমৌলের পরমাণুর আকার কিন্তু দ্রাবক মৌলের পরমাণুর আকার অপেক্ষা অনেক ছোট হতে হবে। এই যে দেখো, এই যে লাল রং দিয়ে এই যে এখানটা ডট করেছে, এই যে ধরো এই ডটটা এখানে অবস্থান করছে দ্রাবমৌলের পরমাণু, আর এইগুলো সব হচ্ছে এক একটা দ্রাবক মৌলের পরমাণু। যেমন একটা তোমরা তো ছোটবেলায় পড়েছো স্টিল, যেখানে আয়রনের সাথে কিন্তু কার্বনও একটু কিন্তু মেশানো থাকে। এই ক্ষেত্রে এই যে ধরো এগুলো যদি আয়রনের তোমার যদি ধরো পার্টিকেল হয়, তার মধ্যেকার অন্তঃস্থানিক অবস্থানে কিন্তু কার্বনটা অবস্থান করে নিয়ে থাকবে। এইবারে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো তোমরা ক্লাস 9-এ অলরেডি দ্রাব্যতা বলতে কি বোঝায় সেটা কিন্তু তার প্রাথমিক ধারণা তোমরা জেনে এসেছো। এখন তরলে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে একটু সেগুলো আলোচনা করা যাক। দেখো 1 নম্বর আমি লিখেছি তরল ও গ্যাসের প্রকৃতি। তরল ও গ্যাসের প্রকৃতি বলতে না, দেখো যেসব গ্যাস সহজেই তরলায়িত করা যায় যেগুলোকে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এইগুলো সেই গ্যাসগুলোর তরল দ্রাবকে দ্রবীভবনের মাত্রা তুলনামূলক কিন্তু বেশি হয়। কেন কি বলতো, কেননা এইসব ক্ষেত্রে গ্যাসের অণু আর তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি হবে। আর তার উল্টোটা, অর্থাৎ যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যাবে না
যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো এদের আন্তরাণবিক আকর্ষণ বলের মান হয় অনেক কম। এই জন্যে কি হয় না, এই সব গ্যাসের অণু আর তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বলও কিন্তু খুব একটা বেশি থাকে না। তার ফলে কি হবে, স্বাভাবিকভাবেই তরল দ্রাবকে গ্যাসগুলো দ্রবীভবনের মাত্রাও কিন্তু কমে যায়। 2 নম্বর হচ্ছে তরল দ্রাবকে আয়নিত। তরল দ্রাবকে আয়নিত হওয়ার প্রবণতা মানে ধরো যেসব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয়ে যাবে, যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটাকে তুমি যদি জলে দাও, এটা তোমার H3O+ বা H+ আমরা যেটাকে বলি, অ্যাকচুয়ালি জলের H2ওটাকে নিয়ে H3O+ এবং তার সঙ্গে Cl- এই দুটো আয়নে ভেঙে যায়। এর ফলে কি হয়, দ্রবীভূত হয়ে যায়। অ্যামোনিয়ার কথা যদি ভাবো, NH3 জলীয় দ্রবণে NH4+ আর OH- আয়ন উৎপন্ন করে। তাই যেই সব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয় তাদের কিন্তু দ্রবীভবনের মাত্রা সাধারণত অনেক বেশি হয়। তাপমাত্রার উপর কিরকম ভাবে নির্ভর করে না, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায়, ফলে তাপমাত্রা কমালে দ্রাব্যতা বেড়ে যায়। দেখো এই ঘটনাটার উপর ভিত্তি করে না একটা প্রয়োগ বলা যায়। কিরকম বলো তো, তোমরা যদি জলকে উত্তপ্ত করো, দেখবে সেখান থেকে বুদবুদ আকার একটা বুদবুদ মতো উঠতে থাকে। বুদবুদ আকারে অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এই বুদবুদটা কেন দেখা যায় না, সাধারণ অবস্থায় জলে তো অল্প পরিমাণ বায়ু দ্রবীভূত থাকে। যখনই তুমি জলকে উত্তপ্ত করবে, দ্রবীভূত বায়ুর দ্রাব্যতা হ্রাস পাবে, মানে কমে যাবে। আর সেই কমে যাওয়ার জন্যে ওই বুদবুদ আকারে ওই বায়ুটাই জল থেকে বেরিয়ে আসে। চাপের ওপর কিরকম নির্ভর করে না, যদি তুমি চাপ বাড়াও তাহলে দ্রাব্যতা বেড়ে যায়, চাপ কমালে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, বিভিন্ন তরল দ্রাবকে এই যে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতার উপর যে চাপের প্রভাব আমরা যে বলে এলাম, এই বিষয়ে বিজ্ঞানী হেনরি একটা সূত্র প্রতিষ্ঠা করেন, যেটা হেনরিজ ল বলে আমরা বলে থাকি। তিনি যেটা বলতে চান সেটা হলো, এই বিভিন্ন তরল দ্রাবকে দ্রবীভূত গ্যাসের ক্ষেত্রে একক আয়তনে দ্রবীভূত গ্যাসের ভর সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসটার চাপের সমানুপাতিক। অর্থাৎ যত চাপ বাড়াবো বা চাপ যত বেশি হবে, তত ওই দ্রাবকের মধ্যে, ওই তরল দ্রাবকের মধ্যে তার একক আয়তনে তত বেশি কিন্তু ওই দ্রাবক গ্যাসটা দ্রবীভূত থাকবে। তার মানে ঘুরিয়ে বলতে গেলে কি, তত তার দ্রাব্যতা বাড়বে। তার মানে এটাকে অল্টারনেটিভ ভাবে বলা যায় যে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসটার চাপের সঙ্গে সমানুপাতিক। এখন দেখো, অ্যাকচুয়ালি এই যে আমরা দ্রাব্যতা বললাম, দ্রাব্যতা মানে আমরা এটা ভাবতে পারি যে ওই গ্যাসটার মোল ভগ্নাংশকেই আমরা দ্রাব্যতার সাথে একটা তুলনা করতে পারি। তার মানে যদি স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশকে ওই গ্যাসের দ্রাব্যতার পরিমাপ হিসেবে ধরা হয়, দ্রাব্যতার পরিমাপ হিসেবে ধরা হয় মানে দ্রাব্যতা বাড়বে, মানে নিশ্চয়ই তার মোল ভগ্নাংশ অবশ্যই বাড়বে। তাহলে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসটার যদি চাপ P হয়, তবে হেনরির ল অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি X proportional to P, যেখানে X হলো দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ। এটাকে আবার ঘুরিয়ে লিখতে পারি, তাহলে আমাদের গাণিতিক মানে রূপটা লিখতে সুবিধে হবে। P or P proportional to X or P is equal to একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটাকে বলা হয় হেনরিজ ল রিলেট, মানে হেনরিজ ল কনস্ট্যান্ট বা হেনরি সূত্র সংক্রান্ত ধ্রুবক, যেটাকে শর্টে আমরা হেনরি ধ্রুবক বলে থাকি। KH ইন্টু এক্স, এই KH হচ্ছে হেনরি ধ্রুবক।
এইটা হচ্ছে হেনরি ধ্রুবক। আর এক্স তো বললাম, এক্স হলো দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, আর পি হলো ওই দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসটার চাপ। এইটাই হলো হেনরিস ল। ঠিক আছে, এই কেইচ এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি বলতো, যে কেইচ গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করবে এর মানটা। মানে ধরো কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে জলে নাইট্রোজেন গ্যাসের যা কেইচ ভ্যালু হবে, O2 গ্যাসের কিন্তু আলাদা হবে। তারপরে ধরো কেইচ এর মান তরল দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করবে। প্রকৃতির ওপর মানে ধরো কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় জলে একটা কোনো গ্যাস আছে আর বেঞ্জিনে ওই একই গ্যাস আছে, তখন ওই জলে ওই গ্যাসটার কেইচ এর মান যা হবে, বেঞ্জিনে ওই গ্যাসটার কেইচ এর মান কিন্তু আলাদা হবে। তারপরে ধরো যদি দুটো গ্যাসের আংশিক চাপ একই হয়, তবে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট তরল দ্রাবকে যে গ্যাসটার ক্ষেত্রে কেইচ এর মান বেশি, তার দ্রাব্যতার মান হবে কম, মানে উল্টো। তারপরে আরেকটা জিনিস মনে রাখবে, উষ্ণতা যদি বাড়াও কেইচ এর মান কিন্তু তখন বৃদ্ধি পাবে। মানে ধরো কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে, মনে করো 30 ডিগ্রিতে জলে অক্সিজেন গ্যাসের কেইচ এর মান যা হবে, 40 ডিগ্রি সিতে কিন্তু তার থেকে মানটা একটু বেশি হবে। ঠিক আছে, দেখো এই হেনরি সূত্র প্রয়োগ করে কিন্তু কিছু দু একটা সাধারণ ঘটনা বলা যেতে পারে। যেমন ধরো অনেক সময় তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে যখন সোডা ওয়াটারের ধরো ছিপি খোলা হয়, তখন একটা সেই বুদবুদ আকারে শব্দ সহযোগে কিছু গ্যাস মনে হয় যেন সে একটা ভস করে আওয়াজ হলো, আর যেন সেই কিছুটা পরিমাণ গ্যাস বেরিয়ে চলে আসতে চাইলো, একটা কিছুটা তরল তার ফলে সেই চাপে বাইরেও ছিটকে পড়ে যায়, এরকম একটা ঘটনা দেখা যায় না? এইটা কেন হয় না? দেখো সোডা ওয়াটার মানে কি, তোমরা তো জানো যে সোডা ওয়াটার যখন তৈরি করা হয় তখন উচ্চ চাপে ওই বোতলের জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করে সঙ্গে সঙ্গে বোতলের মুখ বায়ু নিরুদ্ধ ছিপি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তার মানে খুব হাই প্রেসারে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দ্রবীভূত অবস্থায় থাকে। যখনই তুমি বোতলের ছিপি খুলবে তখন চাপ কি হবে, রিলিজ হয়ে যাবে, অর্থাৎ চাপ যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে। তার ফলে হেনরিস ল অনুযায়ী জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতাও হ্রাস পাবে এবং তার ফলে বুদবুদ আকারে দ্রবণ থেকে বেরিয়ে আসবে। দেখো কোনো তরলের বায়বীয় বা গ্যাসীয় অবস্থাকে আমরা সাধারণভাবে ওই তরলের বাষ্প বলি। আর তোমরা তো জানো যে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে বাষ্পীভবন, আর তার উল্টোটা অর্থাৎ বাষ্পের তরলে পরিণত হওয়ার ঘটনাটা হচ্ছে ঘনীভবন। এখন যখন ধরো কোনো ঘরের মেঝে মোছা হয় বা কোনো একটা জায়গায় সামান্য আমি জল ফেলে দিলাম, কিছুক্ষণ পরে কি দেখি যে মেঝেটা আস্তে আস্তে শুকিয়ে গেল। এটা কেন হয় বলো তো? না, এটা কেন হয় যে আমরা জানি যে সবসময় তরলের উপরিতল থেকে আস্তে আস্তে সমস্ত উষ্ণতাতেই কিন্তু এই বাষ্পায়নটা একটা ঘটনা ঘটতে থাকে, যেটাকে আমরা বলি বাষ্পায়ন। মানে এই তরলটা আস্তে 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 বাষ্পীভূত হতে থাকছে, তাই তো? এখন যদি কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওই তরলটাকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়, তখন কি হবে বলো তো? তখন সেই ক্ষেত্রেও ওই তরলটা থেকে আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকবে তার উপরিতল থেকে। বাষ্পায়ন তো আমরা কি জানি যে তরলের উপরিতল থেকে ঘটে, বাষ্পীভূত হতে থাকবে। কিন্তু যেহেতু এটা ক্লোজড অর্থাৎ বন্ধ করা, তাই ওই বাষ্পটা তরলের মুক্ত পৃষ্ঠতলের ওপরে আস্তে আস্তে এটা জমা হতে থাকবে, বেরিয়ে যেতে পারবে না, তাই তো? আর বাষ্পের অণুগুলো ইতস্তত এদিক ওদিক এগুলো সবসময় বিচরণ করতে থাকবে, আর চলতে ফিরতে নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালে তারা ধাক্কাও খাবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট অবস্থায় আমরা তার তরল অবস্থাও যেমন পাবো, তেমনি তার বাষ্পীয় অবস্থাটাও কিন্তু পাবো। এখন দেখো তরল পৃষ্ঠে যে অণুগুলো ধাক্কা খাবে তার মধ্যে যেগুলো কম গতি সম্পন্ন, সেগুলো কি হবে, তরল মধ্যস্থ অণু দ্বারা আবার আকর্ষিত হয়ে পুনরায় তরলে ফিরে আসবে। এই যে কালো লাইন দিয়ে এই যেগুলো দেখিয়েছি, এইগুলো দেখিয়েছি এই যে বাষ্পীয় অবস্থায় থাকা অণুগুলো আবার কিছু সংখ্যক অণু তরলে ফিরে এসছে। ঠিক আছে, তার মানে কি, ঘনীভবন ঘটবে।
প্রথম দিকে কি হবে, প্রথম দিকে তরলের বাষ্পায়নের হার ঘনীভবনের হার অপেক্ষা বেশি হবে। আর যত আস্তে আস্তে টাইম বা যত আস্তে আস্তে তোমার সময়টা অতিক্রম হতে থাকবে, তখন কি হবে না ঘনীভবনের রেটটা একটু বাড়বে, এবং একটা সময় আসবে যখন কিন্তু দুটো রেট সমান হবে। দুটো রেট সমান হবে মানে যে হারে বাষ্পায়ন হতে থাকবে সেই একই হারেই ওই ফাঁকা স্থানে থাকা বাষ্পের এই যে এই বাষ্পগুলোর ঘনীভবনও কিন্তু হতে থাকবে। তার ফলে কি হবে বলতো, এই বাষ্পায়ন আর ঘনীভবনের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হবে। এই সাম্যাবস্থায় তরলের মুক্ত পৃষ্ঠের উপরে যে বাষ্পটা অবস্থান করছে, ধরো এই যে সাম্যাবস্থায় ধরো এই বাষ্পগুলো অবস্থান করছে, এটা পাত্রের দেওয়ালে যে চাপ দেবে সেটাই হচ্ছে কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ। আর এই যে বাষ্পগুলোর কথা বললাম, যেই বাষ্পটা সাম্যাবস্থায় তরলের মুক্ত পৃষ্ঠের উপরে অবস্থান করবে, সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে, তার মানে আমরা তরলের বাষ্পচাপকে কি বলতে পারি না, স্থির কোনো একটা টেম্পারেচারে কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে ওই বাষ্প দ্বারা প্রদত্ত চাপকেই বলা হয় ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ। এখন তরলের বাষ্পচাপ কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। কি, যেমন প্রথমে দেখো লিখেছি তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি মানে কি, ধরো যে তরলগুলোর ক্ষেত্রে অন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি। আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি বলতে যেমন ধরো আমি তিনটে তুলনা করছি, ইথার, ইথাইল অ্যালকোহল এবং জল, তাই না? এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কার বেশি? তোমরা জানো জলের বেশি। ইথারের থেকে ইথাইল অ্যালকোহলের বেশি, ইথাইল অ্যালকোহলের থেকে জলের বেশি আন্তরাণবিক আকর্ষণ বলের মান। যার আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি হবে সে কি বাষ্পীভূত হতে চাইবে? সে তো চাইবে না। তার মানে তাদের বাষ্পায়নের প্রবণতা হবে কম। তাহলে যেহেতু জলের আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি, তাই কিন্তু জলের বাষ্পায়ন হওয়ার কিন্তু প্রবণতা কম থাকবে বা কম দেখাবে। এই জন্যে বাষ্পায়নের হার তার যদি অর্ডার করি, বাষ্পায়নের হারের অর্ডার কিরকম হবে বলতো? জলের হবে সবচেয়ে কম, ইথারের হবে সবচেয়ে বেশি। তার ফলে একটা নির্দিষ্ট কোনো টেম্পারেচারে এদের বাষ্পচাপের ক্রমটা কি হবে? এই যেটা আমি লিখেছি, ইথার গ্রেটার দেন ইথাইল অ্যালকোহল গ্রেটার দেন জল। ঠিক আছে, টেম্পারেচারের সাথে কিভাবে নির্ভরশীল না, যদি তুমি উষ্ণতা বাড়াও, উষ্ণতা বাড়ালে তরলের বাষ্পচাপ কিন্তু বাড়তে থাকবে। তার কারণ কি বলতো, যত তুমি টেম্পারেচার বাড়াবে তত তরলের অণুগুলোর গতিশক্তিও বৃদ্ধি পাবে। কাইনেটিক এনার্জি যত বাড়বে তত তরলের পৃষ্ঠতল থেকে আরো বেশি সংখ্যক অণু তার লিকুইড ফেজ মানে তরল দশা ত্যাগ করে তার ভেপার ফেজ মানে বাষ্পীয় দশায় তত বেশি করে তার গমন হবে। তার ফলে কি হবে, তরলের পৃষ্ঠতলের ওপর বাষ্পের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তার ফলে বাষ্পচাপ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিজ্ঞানী রাউল্ট বিভিন্ন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি এই সম্পর্কিত একটি সূত্র দেন। পড়ছি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। সূত্রটা কি না, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ যদি তোমার পি হয়, পি সমান ওই উষ্ণতায় ওই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মনে করো P0, এবং ওই দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হয়। অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ যদি x1 হয় তাহলে P = x1 into P0। এইটাই হচ্ছে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ P
ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 এবং দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ x1 এর গুণফলের সমান, অর্থাৎ P = x1 × P0। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, অর্থাৎ আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ কি না, যে দ্রবণ যে কোনো টেম্পারেচার এবং কনসেন্ট্রেশনে, অর্থাৎ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে, সেটাই হচ্ছে আদর্শ দ্রবণ। এবং এদের ক্ষেত্রে কি বলতো, অ্যাকচুয়ালি উপাদান কণাগুলোর আণবিক আকার বা আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ হবে। এবং এই যে দেখো আমরা এই যে একটা চিহ্নিতকরণ দিয়ে বুঝিয়েছি, এইটা মানে হচ্ছে একই উপাদানের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ এ এর মধ্যে আকর্ষণ বল বা বি এর মধ্যে আকর্ষণ বল, ভিন্ন উপাদানের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তার সাথে কিন্তু সমান হবে, অর্থাৎ এ বির মধ্যে আকর্ষণ বলও কিন্তু একই হবে। আর একটা যে কথা লিখেছি ΔV মিক্সিং = 0, তার মানে হচ্ছে যখন ধরো এই জাতীয় দ্রবণ তৈরি করব তখন কিন্তু দ্রবণের আয়তন উপাদানগুলোর মোট আয়তনের কিন্তু সমান হবে। মানে সিম্পল, ধরো একটা আর 20 ml X এর সাথে ধরো 30 ml Y মিশিয়ে একটা দ্রবণ তৈরি করছি, তাহলে তাদের কিন্তু টোটাল আয়তন হবে 20 + 30 50 ml কিন্তু হবে। অ্যাকচুয়ালি কি বলতো, এদের ক্ষেত্রে মানে আদর্শ দ্রবণের একই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আর আলাদা অণুগুলোর মধ্যে আকর্ষণ বল একই হয়। এই কারণে কি হয় না, অণুগুলোর আকার আকৃতিতে সাদৃশ্য থাকায় এই দ্রবণ যখন প্রস্তুত করা হয় এদের গড় আন্তরাণবিক দূরত্বের কোনো পরিবর্তন হয় না। এই কারণেই আমরা বলতে পারি যে ΔV মিক্সিং = 0। 3 নম্বর পয়েন্ট দেখো একটা লিখেছি ΔH মিক্সিং = 0। ΔH মিক্সিং = 0 মানে হচ্ছে যখন ধরো এই ধরনের দ্রবণ আমরা তৈরি করব কোনো রকম তাপের উদ্ভব বা শোষণ কিন্তু হয় না। অ্যাকচুয়ালি কি বলতো, আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় উপাদান অণুগুলোর তো আন্তরাণবিক আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয় না, তাই যখন এই ধরনের দ্রবণ প্রস্তুত হয় এদের কিন্তু কোনো তাপের উদ্ভব বা শোষণ হয় না, তাই ΔH মিক্সিং = 0 হয়। অ্যাকচুয়ালি তবে মনে রাখবে বাস্তবে খুব কম জাতীয় দ্রবণই এইরকম এক্সাম্পল দেখায়। কিছু হতে পারে ধরো বেনজিন টলুইনের দ্রবণ, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইডের দ্রবণ, এরকম দু একটা এক্সাম্পল আছে। আর যারা যারা এর কোনো কন্ডিশনই মেনে চলবে না, অর্থাৎ কিনা রাউল্টের সূত্র মেনে চলবে না কোনো একটা গাঢ়ত্ব, নির্দিষ্ট গাঢ়ত্ব এবং উষ্ণতাতে, এবং যাদের মধ্যে ধরো এই সমপ্রকৃতির অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আর আলাদা প্রকৃতির অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সম্পূর্ণ ডিফারেন্ট, এই যে দেখো এদের মধ্যে কিন্তু এগুলো সমান হয় না, এবং ধরো ΔV মিক্সিং ≠ 0, তার মানে যখন তুমি এই জাতীয় দ্রবণ তৈরি করবে উৎপন্ন দ্রবণের আয়তন উপাদানগুলোর মোট আয়তনের থেকে আলাদা হবে, এবং ΔH মিক্সিং ≠ 0 মানে হচ্ছে তোমার তাপের কিন্তু পরিবর্তন হবে যখন এই জাতীয় দ্রবণ তৈরি করবে। যেমন ধরো ইথানল ও সাইক্লোহেক্সেনের দ্রবণ, ইথাইল অ্যালকোহল ও জলের দ্রবণ, মানে ম্যাক্সিমাম টাইপের দ্রবণই কিন্তু অ্যাকচুয়ালি অনাদর্শ দ্রবণ হিসেবে আচরণ করে।